মুখ্যমন্ত্রী এত সহজে দিয়ে দেবেন, সহজে দিচ্ছেন না অবশ্য। কিন্তু হ্যাঁ, ডিএর এরিয়ার মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটের আগে মিটিয়ে দেবেন, এইরকম প্রত্যাশা বোধহয় আর ছিল না কারোরই। কারণ যেহেতু রিভিউ পিটিশন ইত্যাদি সুপ্রিম কোর্টে দাখিল করা এগুলো হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে ভোটের দিন ঘোষণার ১ ঘন্টা আগে তিনি জানিয়ে দিলেন যে মার্চেই দিয়ে দিচ্ছেন ডিএর বকেয়া ডিএ। তার অন্তত ২৫%। তো এটা কি মনে হয় যে রিভিউ পিটিশন কি বাতিল হবার একটা সম্ভাবনা ছিল? দেখুন রিভিউ তো বাতিল হবে এই নিয়ে মানে আমার মনে কোনো প্রকার মানে সন্দেহ নেই। আমি মনে করি, আশা করি যারা এটা করেছেন তাদের মনেও সন্দেহ থাকার কথা নয়। যেটা করেছেন সেটা হচ্ছে টাইম এক্সটেনশন চেয়ে। দেখুন আমি বলবো, আপনারা রায়টি ভালো করে পড়ুন, দেখবেন রায়ের যেটা রেশিও পোর্শন, মানে যেখানে দিক নির্দেশ দিয়েছে যে কিভাবে রায়টি ইমপ্লিমেন্ট হবে, সেখানে কিন্তু ১৬ই মে ২০২৫-এর নির্দেশটাকে অ্যাজ ইট ইজ, মানে যেখানে যা বলা হয় একবার টোটো কোট করেছেন। কোট করার পরে বলেছেন যে ইমিডিয়েটলি ২৫% এরিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। কেন বলেছেন? তার কারণ ১৬ই মে ২০২৫-এর সেই নির্দেশটি একটি টাইম বাউন্ড নির্দেশ ছিল। সেই নির্দেশটি পালন না করে একইভাবে টাইম এক্সটেনশন চেয়েছিলেন রাজ্য সরকার। আর অপরদিকে আমরা যেহেতু টাইম এক্সপায়ার্ড হয়ে গেছিল, তাই কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে কন্টেম্পট অ্যাপ্লিকেশন করেছিলাম। সমস্ত অ্যাপ্লিকেশন গুলো ডিসপোজ অফ করে দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ফার্দার এই নিয়ে আর কোনো ফার্দার কিছু সুপ্রিম কোর্ট ঢুকবেন না। অর্থাৎ সুপ্রিম কোর্ট বুঝেছিলেন যে সরকার ইমিডিয়েটলি মিটিয়ে দিতে চান না বলে এর আগে অ্যাপ্লিকেশন করেছিলেন বলে ওই রাইটটিকে, ওই অন্তর্বর্তীকালীন নির্দেশটিকে কোট করে বলে দিয়েছিলেন ২৫% এরিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে। ফলে সরকার আবার যদি এই টাইম এক্সটেনশন চেয়ে অ্যাপ্লিকেশন করেন এবং সেটি যদি হিয়ারিং হয়, তার পরিণতি কি হবে সেটা ভালোই বুঝতে পারছেন, এবং সেটা ভোটের আগেই তার শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে কন্টেম্পট পিটিশন গুলো পেন্ডিং। কন্টেম্পট পিটিশন পেন্ডিং মানে কি? মানে হচ্ছে যে সেই কন্টেম্পটে প্রথমেই জিজ্ঞাসা করবেন যারা পার্টি টু দ্য প্রসিডিং, যে তোমরা রায়টিকে কেন বলবৎ করোনি। এখন যদি বলেন যে আমার অর্থ নেই, এটা কখনোই আপনার আইনসঙ্গত যুক্তি হতে পারে না। আপনার যেটা স্ট্যাটুটরি অব্লিগেশন, স্ট্যাটুটরি অব্লিগেশন পালন করতে হবে। যখন স্ট্যাটুটরি অব্লিগেশন ক্রিয়েট হয়, যখন বলা থাকে ডিএ এআইসিপি অনুযায়ী দিতে হবে, সেটা গভর্নমেন্টের ক্ষেত্রে স্ট্যাটুটরি অব্লিগেশন। এবং গভর্নমেন্ট যে বাজেট করে না, সেই বাজেটের স্থায়ী খরচের অংশ হিসেবে এই ডিএ, বেতন, পেনশন এগুলো ধরা হয়। ফলে গভর্নমেন্ট প্রথমে স্থায়ী খরচ করবেন, তারপরে তার কাছে কোনো ফান্ড বেঁচে থাকলে তখন অস্থায়ী খরচ করবেন। ফলে গভর্নমেন্ট এই স্ট্যাটুটরি অব্লিগেশনের জায়গা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না। এটাও ভালো করে বুঝেছিলেন। আরেকটা অ্যাঙ্গেল, যেটা পলিটিক্যাল অ্যাঙ্গেল, আপনি বলতেই পারেন যে ভোটের আগে এটা করে তিনি কর্মচারীদের মন পেতে চাইলেন। সেটা সেটা একটা অন্য ব্যাখ্যা নিশ্চিতভাবে। কিন্তু কর্মচারীদের মন পেতে গেলে ওনার আগেই এই দিয়ে মিটিয়ে দেওয়া উচিত ছিল। তার কারণ এটা তো এরিয়ার দিয়ে ২০০৮ থেকে ২০১৯-এর মধ্যে প্রাপ্য। রোপারোল 2019-এ কিন্তু ডিএর প্রভিশন নেই। ফলে সেখানে কর্মচারীদের লড়াই আরো জোরদার করতে হবে। এবং আমি মনে করি এই কর্মচারীদের জয় সম্ভব হয়েছে সেখানে কর্মচারী প্রতিটি সংগঠন অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিলেন, বিশেষ করে লাস্ট ধর্মঘটে। সে তার ফলে কি হয়েছে, সরকারের কোথাও একটা ভয় পেয়েছেন, যে বুঝেছেন যে বেসিক্যালি কর্মচারীরা রুষ্ট হচ্ছেন। না, সেই এখানে জায়গা একটু থেকে আপনাকে এখানে একটু থামাতে আমি বাধ্য হচ্ছি। কর্মচারীরা রুষ্ট হচ্ছেন, এইটাতে ভয় পাবেন মুখ্যমন্ত্রী এটা বিশ্বাস করাটা একটু শক্ত। তার কারণ না, কর্মচারীরা আপনি অনেকদিন আপনি ধরেই রুষ্ট। রুষ্ট হয়েছেন কিন্তু সংঘবদ্ধতা দেখেননি। এই যে লাস্ট ধর্মঘটে সংঘবদ্ধতা দেখেছেন। রুষ্টতা ছিল কিন্তু সংঘবদ্ধতা তার সঙ্গে যোগ হয়েছে। ইভেন যারা সরকারপন্থী সংগঠন হুম। তারাও কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। ফলে এখানে সরকার বুঝতে পেরেছেন যে কোথাও না কোথাও কর্মচারীরা সঙ্গ, দেখুন নিজের দেনা পাওনার ক্ষেত্রে যে কোনো মানুষ, তিনি যে দলই করুন না কেন, যে মতেরই বিশ্বাসী হন না কেন, নিজের দেনা পাওনার ক্ষেত্রে তারা তো প্রত্যেকেই সজাগ, সচেতন। যেমন সরকারি কর্মচারী তারা তো সজাগ, সচেতন কর্মচারী, কিন্তু আপনাকে ৫ই মানতে হবে। ফেব্রুয়ারির নির্দেশ ছিল। সেটাকে সুপ্রিম ডিলে কোর্টের করলেন। নির্দেশ ছিল ৫ই ফেব্রুয়ারি। একদম একদম আর একদমই, দেখুন ১৫ই মার্চ মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন টুইট করে বা এক্স ভোটের হ্যান্ডেলে যে ডিএ মিটিয়ে দেব। এবং না আরো মিটিয়ে দেবো, একটা সেটাও কিন্তু কিছুগুলো টেকনিক্যাল পয়েন্ট আছে। দেখুন আমি শেষে একটা কথা বলি, না চালে বিশ্বাস নেই, এই কথাটা কিন্তু আমি শেষে সর্বদা বলি। তার কারণ হচ্ছে উনি শেষে লিখেছেন, আমি ভালো করে টুইটটা পড়েছি, মানে হুম, এখন এক্স হয়ে গেছে। হুম, সেখানে তিনি বলেছেন মডালিটিসটা
নোটিফিকেশন মডালিটিসটা ফিনান্স ডিপার্টমেন্ট দেবে। হুম দেখুন, আমি একজন আইনজীবী হিসেবে আমি প্রথমে দেখবো গভর্নমেন্ট নোটিফিকেশন, হুম এখানে কোনো লুপ হোলস রয়েছে কিনা, ইমিডিয়েটলি মিটিয়ে দেওয়ার যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তার সঙ্গে সাযুজ্যতা আছে কিনা, নাকি সেখানেও গভর্নমেন্ট কোথাও একটা লুপ হোল ক্রিয়েট করে, আসলে ধরুন যে গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট বলেছে 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দেবে, গভর্নমেন্ট বলছে না 2.5% করে 10 মাস দেবে, হুম তাহলে সেটা সুপ্রিম কোর্টের রায়ের কিন্তু অবমাননা হলো। হুম তাহলে এই যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশন না আসছে, তিনি হয়তো প্রমিস করেছেন, দেখুন তার প্রমিসটা এখনো পর্যন্ত নোটিফিকেশন আকারে আসেনি। মানে এই যে তিনি প্রমিস করেছেন, তিনি মানে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এটা ঠিক, এটা কর্মচারীদের মনে একটা উম, জয়ের একটা অনুভূতি দেবে, এটা ঠিক, কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে যতক্ষণ পর্যন্ত না নোটিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে এটা বলা যাবে না যে তিনি দেবেন বা দিয়ে ফেলেছেন। যতক্ষণ পর্যন্ত না অ্যাকাউন্টে পাচ্ছে কর্মচারীরা, ঠিকই। ততক্ষণ পর্যন্ত তারা অ্যাসিওর্ড হতে পারবে না। সব থেকে বড় কথা, গভর্নমেন্ট চলে তার নোটিফিকেশনের মধ্য দিয়ে, আর বিশেষ করে এই সার্ভিস ম্যাটারে দেখবেন নোটিফিকেশন অত্যন্ত জরুরি। এই নোটিফিকেশন যতক্ষণ পর্যন্ত না আসছে হুম ততক্ষণ পর্যন্ত এটা বলতে পারি না যে তিনি কি মডালিটিসে দেবেন। সেই জন্য তিনি লিখেছেন মডালিটিসটা ফিনান্স ডিপার্টমেন্ট ঠিক করবে। দেখুন, এখন আমার এই আর্থিক স্বাচ্ছন্দ্য নেই, তাই মডালিটিসটা আমি এখন ডিক্লেয়ার করতে পারছি না, বা মডালিটিসটা এমন ভাবে ডিক্লেয়ার করলাম, এমন ভাবে সেই নোটিফিকেশনে এমন ভাবে দিয়ে পেমেন্ট করব বলে বললাম, যেটা আদতে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা বোঝায়, তাহলে কিন্তু সেটা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হবে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ আপনি মানছেন কিনা সেটা যতক্ষণ পর্যন্ত না নোটিফিকেশন আসে ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। প্রথম, দ্বিতীয় হচ্ছে নিশ্চিতভাবে এটা জয়ের অনুভূতি কর্মচারীদের মধ্যে দিয়েছে। আমি তাদের জয়কে যে সেলিব্রেশনের জয়ের মোডে আছেন, অনুভূতিটা তারা 5ই ফেব্রুয়ারি পেয়েছিলেন। পেয়েছেন, হ্যাঁ পেয়েছেন, কিন্তু দেখুন সেটা হচ্ছে জুডিশিয়াল জয়, কিন্তু হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ জয়, মানে এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ জয় বলতে পারেন, যে অ্যাডমিনিস্ট্রেশন মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। না দেখুন ঠিকই। এই অ্যাকসেপ্টেন্সটা আগেই হতে পারে। হ্যাঁ সেটা তো এই বটেই। অ্যাকসেপ্টেন্সটা প্রথমবার জয়ের কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায়রা যখন প্রথমবার জিতলেন, তখনই এই সরকার যদি সেটা অ্যাকসেপ্ট করে নিয়ে দিয়ে দিতেন, তাহলে কিন্তু একসঙ্গে এতটা বার্ডেন বোধহয় কাঁধে নিতে হতো না, এত উদ্বিগ্নতা তৈরি হতো না, এত ক্ষোভ তৈরি হতো না, এই সংঘবদ্ধতায় জায়গায় গিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে ধর্মঘটও পালন করতো না, কিছুই হতো না যদি না সঠিকভাবে দিয়ে দেওয়া হতো। আজকে না দেওয়ার জন্যই কিন্তু কর্মচারীরা সংঘবদ্ধ হয়েছে, তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ সেটা পুঞ্জীভূত না হয়েছে, সবই এবং বুঝলাম, সেটা আলটিমেট ধর্মঘটে রূপান্তর ঘটেছে। সবই বুঝলাম। আপনারা বলবেন যে কর্মচারীদের ঐক্যের জয়, ধর্মঘটের মধ্যে দিয়ে যে ঐক্য না, প্রকাশ আমি আমি হয়েছিল, মনে করি এটা আইনি লড়াইয়ের জয়। প্রথম আইনি দেখুন, আমি লড়াইয়ের জয় হয়ে গেছে। 5ই ফেব্রুয়ারি আইনি লড়াইয়ের জয় সম্পন্ন। তারপরেও যে টালবাহানা চলছিল, তাতে মনে হচ্ছিল যে এখনই রাজ্য সরকার এই ডিএ, বকেয়া ডিএ মেটাতে চাইছে না বা পারছে না। যেভাবেই আপনি দেখুন না কেন। একদমই এবারে তারা বলছেন যে না, মিটিয়ে দেব। এটা জয় হলো কর্মচারীদের, নাকি ভোটের আগে এটা একটা কৌশল? নাকি তিনি বুঝতে পারছিলেন যে কোথাও একটা বড় রকমের কিছু সমস্যা তৈরি হচ্ছে? আমরা জানি না সেটা। কিন্তু অন্য দিক থেকে জিজ্ঞেস করব যে, আ রিভিউ পিটিশন বা মডিফিকেশন এর যে আবেদন তিনি করেছিলেন, তাতে যে সংখ্যাটা দিয়েছিলেন সরকারি কর্মচারীর, সেটা 3,17,000 এর মতো। কিন্তু আজকের যে তিনি পোস্ট করেছেন সেখানে কিন্তু ইনক্লুড করে দিয়েছেন। ঠিক, ফলে এইটা কেন? এটা নিয়েও এটা একটা তিনি প্রশ্ন। হয়তো পরে ভুল বুঝতে পেরেছেন, হুম। যে বেসিক্যালি এটা আহ, বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে, সেই ভুলটা হয়তো বুঝতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন, বা অন্য কিছু, সেটা তিনিই বলতে পারবেন যে সেটা কেন। তবে এটা ঠিক যে একটা অনেক দিনের অপেক্ষা, অনেক বছরের লড়াইয়ের পর এই যে লেগে থাকা মামলা নিয়ে এবং তাদের যে লড়াকু মনোভাব, সেই মনোভাবের জয়, এবং নিশ্চিতভাবেই এই যে 9 বছর ধরে তারা যে নিরন্তর লড়াই চালিয়ে গেলেন, তাদের সেই লড়াই সত্যি আজকে কর্মচারীদের এই ঠিকই। দুটো লক্ষ্য এবং করতে। মুখ্যমন্ত্রী কিন্তু একটা বড় চমক দিলেন। এটাও মানতে হবে। দেখুন, এই সেটা তো চমকটা রাজনৈতিক, তার অপ্রত্যাশিত ছিল। পলিটিক্যাল অ্যানালিসিস বিভিন্ন হতে পারে, কিন্তু এটুকু আমি দিনের শেষে বলবো যে এই জয় উম, কর্মচারীদের জয়, এই জয় কর্মচারী সংগঠনগুলোর জয়, এই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅর্ডিনেশন, এবিটিএ, যৌথ সংগ্রামী এবিপিটিএ, মঞ্চ এই সবাই যৌথ ছিলেন সংগ্রামী তার মঞ্চ, মধ্যে। যৌথ মঞ্চ, হাইকোর্ট
কর্মচারী সমিতি, আপনি দেখেছেন হাইকোর্টে অভাবনীয়, মানে যে ইভেন কোর্ট স্টাফ অ্যাসোসিয়েশন, মানে একদম হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন কোর্ট গুলো, মানে জেলা আদালত গুলোতে যে সাংঘাতিক ইম্প্যাক্ট পড়েছে তার আজকে জয়। হুম, অর্থাৎ সব দিক থেকেই একটা চাপ, যেটা হয়তো আর এড়ানো সম্ভব হচ্ছিল না একদমই একদম মনে হয়। একদম অনেক একদম। ধন্যবাদ আপনাকে। নমস্কার।